স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। কারাগার থেকে পালিয়েছে বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার ফাঁসির আসামি জিমি, প্রতিবাদের রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৮৫ জন নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের, চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বাসিত নিয়োগ বঞ্চিতরা। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ইন্তেকাল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। পিলখানা হত্যার ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের বিপথগামী সদস্যরা কতিপয় দাবি দেওয়ার নামে পিলখানায় নির্মম হত্যাযজ্ঞ চালায়। ওই দুই দিন তারা বাহিনীর তখনকার মহাপরিচালক সহ ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের ইতিমধ্যে রায় দিয়েছেন। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। হত্যা মামলায় ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের আপিলের রায়ে ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। পরে গত ২৬ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অপরাধ দমনে কোনো বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আলজেমের কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে বিক্ষোভ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 11:30টায় শিক্ষার্থীরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে মিলিত হয়। পরে সেখানে এক সংবাদ সম্মেলন করে বুয়েট শিক্ষার্থীরা। এর আগে সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি মুনতাসির আলজেমি গত ৬ আগস্ট গাজীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে ২০২ জন বন্দীর সাথে পালিয়ে যায়। এ নিয়ে ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন তথ্য নিশ্চিত করেছেন। ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরে একই বছরের ৩ সেপ্টেম্বর ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, সকাল 6:40:25 এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.1। ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী পরিকল্পনাকারীদের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে দেশব্যাপী র্যাবের রোবাস্ট পোর্টাল ও চেকপোস্ট স্থাপন সহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। গেল রাতে রাজধানীতে র্যাবের ৬৯টি টহল, ঢাকার বাইরে ১৪৯টি টহল সহ সারা দেশের সর্বমোট ২১৮টি টহল মোতায়েন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি তারিখ রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ যে কোনো ধরনের নাশকতা সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী র্যাবের আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অপরাধ দমনে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, মেহরাব সুমনের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসেছে, দেখে নেব রিপোর্টটি। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হয়। তাদের স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় জাতীয় শহীদ সেনা দিবস। শ্রদ্ধা জানাতে এসে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান। আমরা অবশ্যই সন্তুষ্ট যে এটা শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এটা এই ক্যাটাগরিতে হবে। খুনি তো আর তৎকালীন নিজের বিচার আর করবে না। এখন যেহেতু শেখ হাসিনা আর নাই, আমি বলছি না যে পুরাপুরি বাধা নাই, এখনও হয়তোবা কেউ বাধা দিতে পারে কমিশনকে। আমার মনে হচ্ছে এখন একটা বেটার স্কোপ আছে আমাদের আসল তদন্ত করে আসল ঘটনাটা কনক্লুড করে রিপোর্ট দেওয়া। শেষ পর্যন্ত যে হয়েছে এটাতেই আমরা অনেক হ্যাপি। আমরা আরও হ্যাপি হব। আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার। আমরা সেটা চাই। এখানে দুইটি অংশ, একটি হলো যারা এক্সিকিউশন করেছে, যারা পিলখানাতে আসলে ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, আরেকটা হলো এই হত্যাকাণ্ডের কুশীলব। তো ২০০৯ সাল থেকে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে বিচার হচ্ছে, মানে যারা হত্যা করেছে আর যারা এর মাস্টার মাইন্ড ছিল ওনারা কিন্তু একেবারে পর্দার আড়ালে ছিল। তো এখন নতুন করে তদন্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টার মাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে এই নরকীয় হত্যাকাণ্ডের বিচারের কাজ সম্পূর্ণ করে দোষীদের শাস্তি দেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। শোকাবহ ও হৃদয় বিদারক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো। এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর জনসম্পৃক্তি কর্মশালা হয়েছে। রাজধানীর কলাবাগান মাঠে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় উপস্থিত ছিলেন কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সলিমুল্লাহ সাগর, যুবদল সভাপতি প্রার্থী শাহ আলম সৈকত ও যুগ্ম সম্পাদক প্রার্থী ব্যারিস্টার ইউনুস সহ অনেকে।
এবারে প্রবাসীর খবর। বাংলার প্রকৃতিতে লেগেছে ফাগুনের ছোঁয়া। আগুনডাঙ্গা বসন্তের বাতাস বইছে। সুদূর ফ্রান্সে বসে দেশের ফাগুনের উদযাপন করল প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন নিজ দেশের সংস্কৃতি ভুলে না যায়, তার জন্য এই আয়োজন। ইয়াসির আরাফাত খোকনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাওয়ালুন নূর। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। প্যারিসের প্রকৃতিতে বসন্তের ছোঁয়া না লাগলেও সেখানে সমবেত বাঙালিরা সেজেছিল বাসন্তী সাজে। দেশি ফ্যাশন প্যারিসের আয়োজনে প্যারিসের মাখস্তমি অডিটোরিয়াম হলে বসন্ত উৎসবের আয়োজকরা জানান কেন এই আয়োজন। দেশি ফ্যাশন এই আয়োজনটি করেছে, আর এই আয়োজনের মধ্য থেকে ছোট্ট শিশুরা জানলো তাদের ঋতুর কথা, তাদের দেশের যে 6 ঋতুর দেশ সেই ব্যাপারে তারা জানলো। এবং এই বসন্তকে ঘিরে আমরা চাই আমরা ফ্রান্স এবং সারা ইউরোপে এই কালচারটাকে আমরা ছড়িয়ে দিতে, যে আমাদের দেশের ঐতিহ্য আছে, আমাদের নিজস্ব কালচার আছে। অনুষ্ঠানে হরেক রকমের পিঠাপুলি ও বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়। অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রতি বছর করা হলে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারবে। 6 ঋতু দেশে আমাদের বেড়ে ওঠা, আমাদের শৈশব কৈশোর সব 6 ঋতু। আমরা এখানে কিন্তু আমরা সেই ইয়েটা পাই না। আমরা শীতকাল গরমকাল দুটাই থাকে। আর আমাদের দেশে বাংলাদেশে বসন্ত উৎসব বলেন, পহেলা বৈশাখ বলেন, ঋতু আমাদের দেশে হচ্ছে ঋতুরাজের দেশ। সো সেই দিক থেকে আমরা চাই যে নেক্সট প্রজন্মকে আমরা আমাদের কালচারের সঙ্গে পরিচয় করে দিতে। প্রোগ্রামে আসছি, আমার মজা লাগছে, আমাদের ফ্রেন্ডস সাথে আসছি। সবাই রং বেরঙের শাড়ি পরে এসেছে, বসন্ত সাজে এসেছে, বিশেষ করে বাচ্চারা বসন্ত সাজে এসেছে। বিদেশের মাটিতে থেকেও এত সুন্দর একটা আমেজ পাচ্ছি এখানে, দেশীয়ভাবে খুব ভালো লাগছে। পুরো আয়োজন জুড়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাওয়ালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাইবান্ধায় হঠাৎ করে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল, সেই সঙ্গে চড়া দামে কিনতে হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল। এ বিষয়ে কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। এই বাজারে যেমনটি আমরা লক্ষ্য করি যে রমজানকে ঘিরে কিন্তু নিত্যপণ্য যে বাজারগুলো এটি কিন্তু আসলে বাড়তে শুরু করে। তো আমি যদি একটু বলি যে এই তেমন কিন্তু আসলে এবারও কিন্তু আসলে তেমন ঘটার সম্ভাবনা করছে যে তারা, যেমন আমি যদি একটু আপনাকে বলি যে এই যে ছোলা বুট যেটি আসলে যে রোজার যে ইফতারের যে মূল যেটি আসলে এই ছোলা বুটটিও কিন্তু এই একদিনের ব্যবধানে কিন্তু 5 টাকা বেড়ে সেটি কিন্তু 100 থেকে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেমনই কিন্তু আমি যদি আপনাকে বলি যে সয়াবিন তেলের যে বিষয়টি যেটি আসলে মূল যে আসলে পণ্য হিসাবে যে রমজান মাসে যে সয়াবিন তেলের যে ব্যবহারটি, তো এটি কিন্তু আসলে যে এখন যে বোতলজাত সয়াবিন তেল এটি কিন্তু বাজারে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। তো যেমন সয়াবিন তেল কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে এটি কিন্তু 195 টাকা এবং যে সুপার পাম অয়েল যেটি এটি 173 টাকা কেজি দরে বিক্রি করছে। তো আসলে তারপরেও কিন্তু আসলে যে ক্রেতারা যেমনটি বলছে যে এই যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে এই সয়াবিন তেল কিন্তু তারা পর্যাপ্ত পাচ্ছে না এবং একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে এর আগে যেমন যে আসলে যে দোকানদার যারা রয়েছে তারা যেমন কোম্পানির কাছ থেকে যে এই সয়াবিন তেল সাপ্লাই পেত, যে এটিও কিন্তু আসলে তারা না পাওয়ার কারণে কিন্তু এই বোতলজাত সয়াবিন তারা বিক্রি করতে পারছে না। এবং আরেকটি জিনিস জানিয়েছে যে এর আগে যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করে যেমন লাভ হতো দোকানদারদের, এখন কিন্তু তেমন লাভের বিষয়টিও কিন্তু তারা আসলে অনেকটি কমে এসেছে। তো আসলে এটি আসলে বাজার মনিটরিংয়ের যে না হওয়ার কারণে কিন্তু আসলে যে এই যে বাজার পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে এটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর। দক্ষিণ অঞ্চলের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস মৎস্য চাষ, আর এই মাছ বিক্রির জন্য বাগেরহাটের রামপালে বসে বিশাল মাছের হাট। এর মধ্যে ফয়লাহাট সাদা মাছের আড়ত অন্যতম। প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার মাছ বেচাকেনা হয় এই আড়তে। সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জাওয়ালুন নূর।
উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে শতকরা 90% মানুষেরই আয়ের একমাত্র উৎস মৎস্য চাষ। বছর জুড়েই বিভিন্ন ঘের ও জলাশয়ে মাছ চাষ করেন স্থানীয়রা। এছাড়া এই এলাকার নদীতে বছর জুড়েই মাছ শিকার করেন জেলেরা। এসব মাছ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয়। রামপালের ফয়লাহাট সাদা মাছের আড়তে ভোর থেকেই শুরু হয় হাঁকডাক। প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার মাছ বেচাকেনা হয় এই আড়তে। আমাদের এলাকার মাছ তো সুস্বাদু অনেক, মানে লবণ এলাকা, এই জন্য মাছ সুস্বাদু, এই জন্য মাছের একটু রেট দাম বেশি থাকে এবং মানুষও ভক্তি করে খায় মাছগুলো। আমাদের এই জায়গার লেনদেন ভালো, টাকা পয়সা নগদ দিয়ে দিই, আর আপনার সততায় আমাদের ব্যবসা মানে মাপজোপ সব ভালো আছে, সেই জন্য তারা মাছ নিয়ে আসে বেশি করে। এখন ফয়লার মার্কেট ভালো, আমরা এখানে এসে মাছ বিক্রি করতেছি, মোটামুটি ভালো দাম পাচ্ছি। এখানে যদি মাছটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে মনে হয় লাভবানটা বেশি হতো। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এই এলাকার মাছের উৎপাদন বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমাদের এলাকাটা একটা চিংড়ি সমৃদ্ধ এলাকা, যেখানে ক্লাস্টার পদ্ধতি নামক নতুন পদ্ধতিতে আমরা মাছ চাষ করছি। এতে শতপ্রতি উৎপাদন 1 কেজি থেকে আমরা 4 কেজি বা 5 কেজি পর্যন্ত উন্নীত করতে সক্ষম হয়েছি। যদি আমরা এটাকে যান্ত্রিকীকরণ করতে পারি, এটাকে আমরা 10 বা 12 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবো। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তবে এসব তোয়াক্কা না করে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তারা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের কাছে 5 উইকেট হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। তাদের দেয়া 237 রানের টার্গেটে 23 বল বাকি থাকতে টপকে যায় কিউরা। সোমবার রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে টস হেরে ব্যাট করতে নেমে 45 রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। এরপর তামিম মিরাজরা ফিরলে ব্যাট হাতে ব্যর্থ হন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। টপ অর্ডারে 4 ব্যাটারকে সাজঘরে ফেরান কিউ স্পিনার মিশেল ব্রেসওয়েল। শেষ দিকে জাকের আলীর 45 রানের নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 236 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে প্রথম ওভারেই উইল বিয়াংকে সাজঘরে ফেরান তাসকিন, আর কেন উইলিয়ামসনকে ফেরান তরুণ নাহিদ রানা। ব্যক্তিগত 30 রানে কনওয়ে ফিরলেও চতুর্থ উইকেটে রাচিন রবীন্দ্র আর টম লাথামের সেঞ্চুরির জুটি জয়ের ভিত গড়ে দেয় কিউদের। রাচিন 112 আর লাথাম 55 রানে ফিরলেও সহজ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গাফিলতি পেলে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। কারাগার থেকে পালিয়েছে বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার ফাঁসির আসামি জেমি, প্রতিবাদে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। 85 জন নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের, চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বাসিত নিয়োগ বঞ্চিতরা। এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ইন্তেকাল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।